মারাত্মক অবস্থা সৃষ্টি হতে চলেছে, দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে শেয়ার বাজারের ধস আরো পড়তে চলেছে। শেয়ার বাজারে শুধু আজকে 500 পয়েন্ট নিফটি পড়ে গেছে, 24,400 চলে এসেছে। একটা বড় মাপের 1.84% ডাউন হয়েছে। যদি সেন্সেক্স দেখা যায়, 1,500 পয়েন্ট পড়ে গেছে সেন্সেক্স। মারাত্মক। শুধু সেখানে সীমাবদ্ধ নয়, ব্যাংকিং সেক্টর, নিফটি ব্যাংক -2% ডাউন হয়েছে, মেটাল -3.44%, অটো সেক্টর -2.68, ফার্মা সেক্টর 1.72। সবচেয়ে যে বলা হয় ডিফেন্সিভ, সেই সেক্টরটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সে পড়েছে 1.28%। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রার উপরে যে কোম্পানিগুলো দাঁড়িয়ে রয়েছে 2.68। লার্সেন অ্যান্ড টুব্রো 6% পড়েছে। আমি কোনোদিন দেখিনি এত পড়া পড়তে। বোঝা যাচ্ছে কিরকম পরিস্থিতি আসতে চলেছে। তার পিছনে যে ভয়াবহ কারণগুলোর মধ্যে একটা সবচেয়ে মারাত্মক কারণ ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার সম্ভাবনা। এই ওয়ার্ল্ড ওয়ার 3 কিন্তু হওয়ার সম্ভাবনা নিয়ে অনেক বড় অ্যানালিস্টরা কথা বলছে। সেখানে কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার নিয়ে আলোচনা করেছি, যে কারণগুলো হলে ওয়ার্ল্ড ওয়ার 3 আসার সম্ভাবনা রয়েছে। কিছু পয়েন্ট আলোচনা করেছি যেগুলো এটাকে কিছুটা সময় হলেও থামাতে পারবে। তৃতীয়ত বিষয় নিয়ে আলোচনা করেছি, ইন্ডিয়ান স্টক মার্কেটে কোন কোন সেক্টরগুলো এই ধসের মধ্যে পড়বে, আর কোন সেক্টরটা সেক্টরগুলো এই ধস থেকে বাঁচতে পারবে। আমি আলোচনা করেছি কোন কোন পয়েন্টটা এক্সাক্ট থাকার জন্য নিফটি আরো পড়তে পারে, এবং পড়ে কোথায় গিয়ে দাঁড়াবে, এই জায়গাটাকে সাপোর্ট তৈরি করছে সেটা ফার্স্ট লেভেলে, সেটা নিয়ে আলোচনা করেছি। এবং তার পরবর্তীকালে আগামী ভবিষ্যৎ কি রয়েছে মার্কেটে, আমাদের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করার জন্য বহুকাল ধরে যেটা বলা হয়, সেটা কেন করা হয় না এবং কেন করা হচ্ছে না, তার ধাক্কার ফলে কতটা খারাপ অবস্থা হতে পারে। আবার দেখা গেছে উল্টো ক্ষেত্রে, যদি এই ধরনের যুদ্ধ তৈরি হয়, যেরকম প্রেজেন্ট খবর শোনা গেল আফগানিস্তান পাকিস্তানে ফুল ওয়ার ডিক্লারেশন হয়ে গেছে, যেরকম খবর যারা জানা গেল ইরান প্রচুরভাবে আক্রমণ করছে, ইসরায়েলে অনেকগুলো ঘাঁটি ধ্বংস করেছে এবং ইসরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে কাজ শুরু করেছে, ইউএস মাঝখানে ঢুকে গিয়ে একটা মারাত্মক খিচুড়ি তৈরি করেছে। এই মুহূর্তে তাইওয়ান সিচুয়েশন কি রয়েছে সেটাও একটা বড় ব্যাপার দেখা রয়েছে। আফগানিস্তান সিচুয়েশন কি রয়েছে, হামাস থেকে স্ট্রেট অফ হরমুজ যে জায়গা দেখা যাচ্ছে, হরমুজে গিয়ে আটকাচ্ছে হামাস, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হিজবুল্লাহরও কিছু ব্যাপার রয়েছে। মানে আলটিমেটলি একটা টেনশনের জায়গা তৈরি করছে। এই অবস্থাতে মার্কেট পতন ছাড়া কিছু নেই। ক্রুড অয়েলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচুরভাবে পতন ঘটছে, এবং যেটা দেখতে পাচ্ছি রুপি সবচেয়ে লোয়েস্ট জায়গা, মানে সবচেয়ে হাই বলা যেত, 92 টাকা ছাড়িয়ে গেছে। গোটা ব্যাপারটাকে নিয়ে আলোচনা হয়েছে, কি কি করা উচিত, কি করা উচিত না, এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা উচিত কিনা, সবকিছু নিয়ে বলছি। সুতরাং ওয়ার্ল্ড ওয়ার 3 সিচুয়েশন যদি সত্যি তৈরি হয়, যেটা অনেকের মত অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আপনার কি করা উচিত বলে মনে হয়, কমেন্টে অবশ্যই লিখবেন। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাউন হয়ে গেছে। আজকে মার্কেটে একটা বিরাট বড় মাপে ধাক্কা হয়েছে। আমাদের নিফটি, যেখানে নিফটির আজকে চলে গেছে 24,400-তে পড়ে গেছে, মানে আমাদের যে লাস্ট সাপোর্টটা ছিল সেটাকেও ভেঙেছে, যেটা আমি আগের দিনই কথা বলছিলাম মার্কেট অ্যানালিসিস করার সময়তে। এবং সেন্সেক্স প্রায় 1,400 পয়েন্ট, 1,490, মানে 1,500 পয়েন্ট এই মুভমেন্টে, মানে এখন জাস্ট টাইম হচ্ছে, এখন 10টা বেজে 15 হয়েছে, তো সেই মুভমেন্টে দাঁড়িয়ে রয়েছে। নিফটি পড়েছে প্রায়, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 500 পয়েন্ট পড়ে গেছে, 500 পয়েন্ট, নট এ ম্যাটার অফ জোক। তো কনস্ট্যান্টলি পড়ে চলেছে এরকমভাবে। এবং আজকে যে মারাত্মক সিচুয়েশন হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি ব্যাংক 2% মাইনাস হয়েছে, মেটাল 3.44%, অটো সেক্টর -2.68%, ফার্মা সেক্টর 1.72%, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, যেটাকে বলা হতো মোস্ট ডিফেন্সিভ সেক্টর, সেখানে 1.28% ডাউন হয়ে গেছে। ইনফ্রা ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে 2.68% ডাউন। একা লার্সেন অ্যান্ড টুব্রোর নিজস্ব, এত বড় লার্সেন অ্যান্ড টুব্রোর ক্র্যাশ আমি কখনো দেখিনি অনেক দিন। মানে এটাকে ভাবাটাই বিরাট, মানে যে এতখানি ডাউন সিচুয়েশন তৈরি করবে বিরাটভাবে। মানে 6.87 পয়েন্ট কিন্তু ডাউন হয়ে গেছে শুধু আজকে একদিনের মধ্যে, মানে প্রায় 279 টাকা, 279 টাকা, 280 টাকা মতো কিন্তু ডাউন হয়ে গেছে একদিনে। এছাড়াও যেরকম আমি বলছিলাম, বেশ কিছু টাটা স্টিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5.69% ডাউন হয়ে গেছে। এছাড়া বাকি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে রেল সেক্টরের, কঙ্কন রেল, এছাড়া হচ্ছে আদার যে অ্যালুমিনিয়ামগুলো রয়েছে, এছাড়া অ্যাগ্রো প্রোডাক্ট রয়েছে, নিতিন স্পিন রয়েছে, এরকম সব অজস্র রেলটেল রয়েছে, রেলটেলও প্রায় 4% ডাউন হয়েছে। এই যে মারাত্মক পরিস্থিতি, আজকে এই মারাত্মক পরিস্থিতিতে সব থেকে বড় প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3। ওয়ার্ল্ড ওয়ার 3 কি তাহলে আসন্ন বলে মনে করে নেওয়া হচ্ছে, এবং সেটার জন্য প্যানিক সেলিং কি স্টার্ট হয়ে গেছে? মানে সব থেকে বড় এই কোশ্চেনটাই এখন সব থেকে বড় জায়গা তৈরি করছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3 কি আমরা কাছে চলেছি? যদি এরম পরিস্থিতি হয় সেখানে কি হতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা কম রয়েছে, এবং ফাইনালি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ইম্প্যাক্ট কি পড়বে,
একটা কি পরিস্থিতির সৃষ্টি হবে, এই টোটালটা নিয়ে আজকে ভিডিওটা রয়েছে। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে উৎসাহ দেওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ জায়গায় আজ দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3 একটা পজিশন তৈরি হচ্ছে। কেন হচ্ছে তার প্রধান কারণ যেটা দাঁড়িয়ে আছে ইউএস বহুদিন ধরে ইসরায়েলের সঙ্গে ইরানের কিন্তু একটা যুদ্ধ বহুকাল ধরে চলছিল। তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পেলাম রিসেন্টলি ইউএসএ কিন্তু যুক্ত হয়ে গেল। এই ইউএসএ যুক্ত হওয়াটা কিন্তু একটা অশনি সংকেত তৈরি করেছে, এবং তার পেছনে যে কারণ রয়েছে সেটা হচ্ছে আমাদের স্ট্রেট অফ হরমুজ কি জিনিস আগে বলেছি, এখানে আর বলছি না, এখানে শুধু এই ঘটনাটা বলছি। ইউএস এর আশাটা এবং ইউএস এর যুদ্ধে অংশগ্রহণ করাটা কিন্তু মারাত্মক। যদি এই ক্ষেত্রে নাম্বার 1 পয়েন্ট, যদি ডাইরেক্টলি ইউএসএ ফুল ওয়ার ঘোষণা করে ইরানের এগেনস্টে, যেটা চলছে এখন পর্যন্ত, মিসাইল আক্রমণ চলছে, বিভিন্ন রকম বম্বিং চলছে, যদি সেটা হয়ে থাকে তাহলে পর কিন্তু বিরাট ক্ষতি হবে। অলরেডি ইরান কিন্তু একাধিক মিসাইল অ্যাটাক করে ইসরায়েলকে অনেক জায়গায় পর্যদস্ত করে দিয়েছে। ইভেন ইরান কিন্তু ইউএস এর ক্ষেত্রে ইউএস এর বেশ কয়েকটা ঘাঁটিকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং সেই ঘটনাটা সত্যি বলে বিবেচিত হচ্ছে। বেশ কিছু আরো F-15 তিনখানা F-15 ধ্বংস করেছিল বলেছে, পরে ওটা জানা গেছে যে ওটা নয়, F-15 অন্য কারণে ডিস্ট্রয় হয়েছে। যেটাই হোক, এই সত্যতাটা যাচাই আছে যে কিছু পরিমাণে ক্ষতি ইরানের করেছে। এখন মুশকিলটা হচ্ছে এটা যদি নিউক্লিয়ার ওয়ারের দিকে চলে যায়, এবং ইরানের কাছেও নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, এবং ইরানকে পিছন থেকে মদদ দিচ্ছে চায়না এবং রাশিয়া। ন্যাচারালি ইরানের কাছে এমন সব অস্ত্র রয়েছে, সেগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়। যদি ইউএস এর কোনো একটা এয়ারক্রাফটকে ভেঙে ফেলে, ধ্বংস করে ইরান, তাহলে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে। নাম্বার 2, আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে নিউক্লিয়ার ওয়ারফেয়ার যদি কোনো সময় এখানে ইউজ করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, নিউক্লিয়ার ওয়ারফেয়ারের জন্য কিন্তু হতে পারে। নাম্বার 3, যেটা আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে রিসেন্ট একটু আগের খবর অনুযায়ী পাকিস্তানের সঙ্গে কিন্তু আফগানিস্তান পুরোপুরি যুদ্ধ ঘোষণা হয়ে গেছে একটু আগের ডিক্লারেশন অনুযায়ী। তাহলে সেখানে কিন্তু যদি এই জায়গাটা আরো খারাপ জায়গায় যায়, তাহলে কিন্তু সেখানেও অসুবিধা হতে পারে। মানে পাকিস্তানের সঙ্গে ভার্সেস কিন্তু আফগানিস্তানের একটা পুরো যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, এবং যুদ্ধ স্টার্ট হয়ে গেছে, এটা একটা বক্তব্য। এইরকম পরিস্থিতিতে যদি চায়না যদি তাইওয়ানকে অ্যাটাক করে, তা সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এছাড়াও আরেকটা ঘটনা ঘটতে পারে, ন্যাটো যদি এই মুহূর্তে অংশগ্রহণ করে যুদ্ধে, সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার সম্ভাবনা প্রভূত রয়েছে বলে অ্যানালিস্টরা বলছে। সুতরাং এইগুলো কিন্তু 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো আমাদেরকে ভাবাচ্ছে, এবং যার ফলে টোটাল মার্কেট জুড়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। তাহলে প্রথম ব্যাপার, ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার সম্ভাবনাটা রয়েছে, যে কারণে যেন মার্কেট, যদি সেটা হয়ে থাকে, যদি সেটা সত্যি হয়, সেক্ষেত্রে মার্কেটে আমি বলবো বহু দিন ধরে আর কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না, টোটালি শেষ। এবং দ্বিতীয় ব্যাপার, কবে রিভাইভ করবে, কি রিভাইভ হবে, যে টাকাটা আপনার দরকার ইমিডিয়েটলি রয়েছে 5 বছর 10 বছরের জন্য, সেটা যদি এমন হয়ে যায় যে এরকম যুদ্ধের ফলে টোটালটাই শেষ, তাহলে এক মুশকিল হতে পারে। তো এইটা একটা ব্যাপার রইলো। এবার আসছে কি সাময়িক প্রবলেমগুলো। 1 নম্বর, এই যুদ্ধর পরিস্থিতি, যেটাকে ক্রুড অয়েলের দাম বাড়িয়ে দিয়েছে, ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে স্ট্রেট অফ হরমুজ, এখানে সব বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে ইরান থেকে, এবং তাদের সঙ্গে যে যারা রয়েছে, যারা আমি বলছিলাম হামাস, কিংবা অন্য গোষ্ঠী যেরকম হিজবুল্লাহ রয়েছে, তো এইগুলো এরা আটকাচ্ছে, ফলে এই জায়গাটাতে একটা প্রবলেম সৃষ্টি করছে, যার ফলে প্রচুর ক্রুড অয়েল এখানে আটকাচ্ছে, দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। এছাড়া হচ্ছে আরেকটা ব্যাপার দেখলাম, রুপি কস্ট 92 টাকা ছুঁয়ে গেছে, যার ইম্প্যাক্ট এগুলো হবেই, কারণ এইগুলো হওয়া মানেই আলটিমেটলি ক্রুড অয়েল বাড়া মানেই আলটিমেটলি তার ইম্প্যাক্ট ওখানে পড়ে। এবারে ওয়ার ফিয়ার যেটা রয়েছে, সেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, যে ভাবার জন্য ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কনস্ট্যান্টলি সেল করে চলেছিল বহুদিন ধরে, এখন আরো বাড়িয়ে দিয়েছে সেলিংটা। 1 নম্বর। 2 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওয়ার সিচুয়েশন, যেটা আমি বললাম। 3 নম্বর ব্যাপার হচ্ছে ক্রুড অয়েলের দাম। 4 নম্বর ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রুপি কস্ট বেড়ে যাচ্ছে। এই সমস্ত কারণগুলো কিন্তু এই মুহূর্তে একটা বড় জায়গা নিচ্ছে। যে এখন তাহলে কি করা উচিত, সব থেকে বড় কথা 1 নম্বর হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 3 যদি সিচুয়েশন না হয়, কেন হবে না তার কারণ হচ্ছে সম্ভাবনা কম, তার কারণ হচ্ছে প্রধান, সেটা হচ্ছে চায়না এবং ইউএসএ দুজনের কিন্তু প্রচুর ডিল হয়। যদি এদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ক্ষতি হবে দেশের পক্ষে, সারা বিশ্বের পক্ষে। ইন্ডিয়ারও প্রচুর পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ চলে, যদি কখনো প্রবলেম হয়, সেটার একটা বড় ক্ষতি তৈরি করতে পারে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আলটিমেটলি থাকার কারণে কখনোই কোনো দেশ, যে সমস্ত দেশেটাতে শক্তিধর দেশ পরমাণু রয়েছে, তার মধ্যে পাকিস্তানের কাছেও রয়েছে, আবার চায়না, রাশিয়া, ইন্ডিয়ার কাছেও রয়েছে, আমেরিকার কাছেও রয়েছে। সুতরাং
যুদ্ধ ঘোষণা হলে সকলের পক্ষে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে সাবমেরিনে নিউক্লিয়ার লাগানো সাবমেরিন যদি বলা যায় ইউএস এর কাছে রয়েছে, চায়নার কাছে রয়েছে, রাশিয়ার কাছে রয়েছে, ইন্ডিয়ার কাছে রয়েছে। ফলে এখানে কোনো সময় দেশের যদি ধ্বংস করেও দেয়, দূর থেকে জলের ভিতর থেকে যদি কখনো সাবমেরিন থেকে অ্যাটাক করে, নিউক্লিয়ার অ্যাটাক, সেটাকে কিন্তু আটকানো খুব মুশকিল হয়ে যাবে অন্য যে কোনো দেশের পক্ষে। সেই জন্য সকলের কাছেই ভয় রয়েছে, সে কোনো এখনই যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, ওয়ার্ল্ড ওয়ার 2-তে আমরা দেখেছিলাম S&P 500 কিন্তু বেড়েছিল, কমেনি। দ্বিতীয়ত ব্যাপার বলার সেটা হচ্ছে সব স্টক ডাউন হবে না। ডিফেন্সিভ সেক্টরের স্টকগুলো, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ভারত ইলেকট্রনিক, ভারত ডাইনামিক, এই ধরনের স্টকগুলো বা ডেটা প্যাটার্ন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু যুদ্ধকালীন যে সমস্ত সে সমস্ত স্টকগুলো উন্নতি হতে পারে। মানে সব কিছু শেষ নয়। এবারে লাস্ট কথায় আসা, সেটা হচ্ছে যদি এরকম পরিস্থিতি সত্যি সৃষ্টি হয় যে এমন জায়গায় আমরা চলে যেতে হলো, এমন একটা অবস্থার পড়তে হলো, তাহলে সেক্ষেত্রে প্রথম প্রধান কারণ হবে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। আমরা এতদিন ধরে যারা আমার সঙ্গে রয়েছে তারা অবশ্যই ভালো করে জানো যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটা খুব জরুরি, এবং ডাইভার্সিফিকেশন শুধু পোর্টফোলিওর মধ্যে নয়, পোর্টফোলিওর বাইরেতেও আমি রাখতে বলি। নিঃসন্দেহে সেগুলো থাকবে, সেগুলো দিয়ে আগামী 1, 2, 3 বছর চালানো যাবে। বাকি সময়টা কিন্তু অপেক্ষা করতে হবে ভবিষ্যতের দিকে। ভবিষ্যৎ এখনই বলা যাচ্ছে না, এবার প্যানিক করার সিচুয়েশন এখনই নয়, কিন্তু যে সিচুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে অবজারভেশন। কোনো ইনভেস্টমেন্টও এখন বেশি করা উচিত নয়, কারণ মার্কেট ট্রেন্ড কতটা পড়বে এখন এখান থেকে বলা কিন্তু অসম্ভব। মোটামুটি যারা অ্যানালিস্ট তারা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে, ওনারা বলছেন 24,000-এর কথা। 24,000-এ যে সাইকোলজিক্যাল ব্যারিয়ার রয়েছে, এই যদি আমাদের সিচুয়েশন হয় রেজিস্ট্যান্স এই সাপোর্ট, তাহলে 24,000-এ গিয়ে লাস্ট জায়গায় দাঁড়িয়ে 24,300-তে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গা থেকে রিবাউন্স করার একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে অন্তত এখনো 300-400 পয়েন্ট আরো পড়বে, মানে 500 পয়েন্ট পড়েছে, আরো 300 পয়েন্ট পড়ার কথা রয়েছে। সেটা আজ পড়ুক কি দুদিন পরে হোক, কিন্তু আলটিমেটলি আবার ওটা রিবাউন্স করবে, যদি না ওই ওয়ার্ল্ড ওয়ার 3 টাইপের কোনো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।